আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। স্বাগতম আমাদের আজকের পর্বে। আজ আমরা এমন কিছু ঘটনা শুনব যা আমাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার ও গোপন অধ্যায়গুলোর মধ্যে একটি। আমি মেজর ডালিম বলছি। বইয়ের এই অংশে আমরা দেখব কিভাবে ব্যক্তিগত আত্মত্যাগ আর রাজনৈতিক ষড়যন্ত্র জাতির ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিন, কারণ প্রতিটি পর্ব এই গল্পের একটি অপরিহার্য অংশ যা সম্পূর্ণ কাহিনী বুঝতে সহায়ক হবে। তাছাড়া আপনি যদি এই বইটি নিজে পড়ে দেখতে চান তাহলে ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে এই বইটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিজেই পড়তে পারেন। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি একটি জাতির। আজকের পর্ব আপনাকে আমাদের ইতিহাসের সেই কঠিন মুহূর্তগুলোতে নিয়ে যাবে যেখানে দেশ গড়ার জন্য আত্মত্যাগ করতে হয়েছিল। আপনাদের যদি এই যাত্রা মূল্যবান মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চেপে রাখুন, যাতে প্রতিটি নতুন পর্বের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন এবং ইতিহাসের গভীরে প্রবেশ করুন। চলুন তাহলে শুরু করা যাক। নির্যাতন ও সংগ্রাম। আওয়ামী বাকশাল শাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের আন্দোলন বিশদ পর্যালোচনার দাবি রাখে। আওয়ামী বাকশাল বিরোধী আন্দোলনকালে বিভিন্ন বিরোধী দলগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি। তাদের দলীয় অবস্থা, আন্দোলনের স্বরূপ, দলীয় নীতি ও কার্যপ্রণালী, সাফল্য, ব্যর্থতা, দলীয় দ্বন্দ্ব ও বিচ্ছিন্ন তৎপরতা প্রভৃতি বিষয় এবং তাদের প্রতি জনসমর্থন সম্পর্কে অনেক কিছুই জানতে পারা যাবে এই আলোচনার মাধ্যমে। বিচ্ছিন্নভাবে তাদের দলীয় প্রতিরোধ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কতটুকু কার্যকরী ছিল এবং তারা কি কখনো একনায়কত্বের অবসান ঘটাতে পারত কি না সে সম্পর্কেও জনগণের মনোভাব বোঝা যাবে। সে সংগ্রাম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করা সম্ভব হয়নি কেন? ঐক্য গঠন করার পথে বাধা ছিল কোথায়? ঐক্য প্রতিষ্ঠার আদৌ কোনো চেষ্টা হয়েছিল কিনা? এ সমস্ত বিরোধী দলগুলোর প্রতিরোধ সংগ্রামের মূল উৎপাদন করার ক্ষেত্রে স্বৈরাচারী সরকার কী নীতি গ্রহণ করেছিল এবং তারা তাদের উদ্দেশ্যে কতটুকু সফলকাম হয়েছিল? এ সমস্ত প্রশ্নের জবাব খুঁজে পাবার মধ্য থেকেই বেরিয়ে আসবে 15ই আগস্ট 1975 সালের ঐতিহাসিক বৈপ্লবিক পট পরিবর্তনের যৌক্তিকতা। গোড়া থেকেই আওয়ামী বাকশালী বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী, কিন্তু তার সেই বিরোধিতার আগুন সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়ে জাতিকে সংগঠিত করতে পারেনি তার দল। ৭১-এর সংগ্রামের পরিপ্রেক্ষিতে ভাসানী ন্যাপের দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। স্বাধীনতার পর ভেঙে পড়া সেই দলকে আবার গড়ে তোলার কঠিন দায়িত্ব গ্রহণ করার মতো অবস্থা ছিল না মাওলানা ভাসানীর। বার্ধক্যের জরা এবং ভগ্ন স্বাস্থ্যই ছিল এর প্রধান কারণ। আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। আওয়ামী লীগের ভেতর থেকেই জন্ম হয়েছিল জাসদের। 60-এর দশকের প্রথম থেকেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একাংশ দাবি জানায় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই কায়েম করতে হবে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। জনাব সিরাজুল আলম খানি ছিলেন এ দাবির মূল প্রবক্তা। জনাব আসম আব্দুল রব শাহজাহান সিরাজ 1970 সালের নির্বাচনের পর থেকেই জনগণের মধ্যে এ দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন এবং এ দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই গ্রুপ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় সংসদ অধিবেশন বাতিল করে দিলে 1 মার্চ 1971 সালের স্বাধীন বলে দাবি তোলেন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রসিদ্ধ বটতলায় জনাব রব সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর পরদিনেই এক সভায় শেখ মুজিবের উপস্থিতিতে হঠাৎ করেই জনাব সিরাজ স্বাধীন বাংলাদেশ সম্পর্কে এক ঘোষণাপত্র পাঠ করেন। রব সিরাজ গ্রুপ মনে করেন ইয়াহিয়া সরকারের সাথে শেখ মুজিবের আলোচনার ফলে জনগণের বিপ্লবী চেতনা নিস্তেজ হয়ে পড়েছিল, তাই তারা শেখ মুজিবকে সব আলোচনা বন্ধ করে দেবার জন্য অনুরোধ জানান। 1972 সালের জুলাই মাসে প্রকাশিত ছাত্রলীগের ঘোষণাপত্র এর সাক্ষ্য দেয়।
ঘোষণাপত্রটি প্রকাশ করেছিল জনাব মোহাম্মদ ইকরামুল হক, ছাত্রলীগের প্রচার সম্পাদক। মুক্তিযুদ্ধকালে তারা জনাব তাজউদ্দিনের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারের প্রতি আস্থা প্রদর্শন না করে জনাব তাজউদ্দিনকে একটি বিপ্লবী সরকার গঠন করার পরামর্শ দেন ও তাদের কথা মেনে নেবার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। ফলে জনাব তাজউদ্দিনের সাথে তাদের মতপার্থক্য দেখা দেয়। জনাব তাজউদ্দিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। যুদ্ধ শুরু হওয়ার আগে আন্দোলনের সময় শেখ মুজিবের ওপর এই গ্রুপের প্রচণ্ড প্রভাব ছিল, কিন্তু শেখ মুজিবের অনুপস্থিতিতে তাজউদ্দিন যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন তারা বুঝতে পারলেন প্রবাসী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করলে তারা তাদের প্রভাব ও ক্ষমতা দুটোই হারাবেন। তাই তারা পরবর্তীকালে ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থা র প্রধান জেনারেল ওবাং সিংয়ের সহায়তায় তাজউদ্দিন সরকারের আওতার বাইরে মুজিব বাহিনী গড়ে তোলেন। এ বাহিনীর সার্বিক কর্তৃত্ব ছিল তাদের হাতে। ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র দিয়ে এ বিশেষ বাহিনী গড়ে তুলতে ভারত সরকার সাহায্য প্রদান করে। যদিও মুজিবের ফিরে আসার পর তার প্রাধান্যই বজায় রাখার জন্য আপাতত দৃষ্টিতে এ বাহিনী গঠন করা হয়েছে বলে জনগণ মনে করে, কিন্তু রব সিরাজ গ্রুপ মুজিব পূজার কতটুকু বিশ্বাস রাখতেন সেটা ছিল একটা বড় প্রশ্ন। স্বাধীনতা উত্তরকালে 1972 সালেই ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এর মাঝে ভাঙন সৃষ্টি করেন সর্বদা পর্দার অন্তরালে থাকা নেপথ্যের নায়ক জনাব সিরাজুল আলম খান। বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ে 31শে অক্টোবর 1972 সালে মেজর জলিলকে প্রেসিডেন্ট এবং জনাব রবকে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের। নতুন রাজনৈতিক দলের মূল তাত্ত্বিক গুরু হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব সিরাজুল আলম খান। জাসদের অভিমত ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন জাতির মুক্তির সংগ্রামের রূপ নিচ্ছিল ঠিক তখনই তাকে বন্ধ করে দেয়া হয় চক্রান্তের মাধ্যমে। স্বাধীনতা সংগ্রামকাল থেকেই জাসদ নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরোধিতা করে আসছিলেন বলে তারা দাবি করেন। তাদের সেই প্রতিরোধ সংগ্রামের পরিসমাপ্তি ঘটে 1975 সালের 15ই আগস্টের পট পরিবর্তনের পর। তারা দাবি তোলেন জনগণের 8% সমর্থন পুষ্ট আওয়ামী লীগ জাতীয় সম্পদের 85% লুট করে নিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে। জাসদের 1973 সালের ঘোষণাপত্র দৃষ্টব্য জাসদ নিজেকে সত্যিকারের সর্বহারাদের নিয়ে গঠিত বাংলাদেশের কমিউনিস্ট লীগ BCL এর সংগঠক হিসেবে দাবি করে। বাংলাদেশের কমিউনিস্ট লীগ গঠন করেন জনাব সিরাজুল আলম খান। এটি ছিল একটি গোপন সংগঠন। যুদ্ধকালীন সময় থেকে জাসদের জন্ম পর্যন্ত প্রতিটি ব্যাপারে বাংলাদেশের কমিউনিস্ট লীগ মুখ্য ভূমিকা পালন করে। 1975 সালে সরকারি আদেশে বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ কমিউনিস্ট লীগ কর্তৃক গণকণ্ঠ নামে একটি জনপ্রিয় পত্রিকা নিয়মিত প্রকাশিত হতে থাকে। অতি পরিচিত ও বিখ্যাত প্রগতিশীল কবি আল মাহমুদ ছিলেন পত্রিকাটির সম্পাদক। দেশের অন্যান্য বিপ্লবী দলগুলোর মতোই দেশের বিভিন্ন সমস্যাগুলি জনগণের কাছে তুলে ধরে জাসদ। 1973 সালে বাংলাদেশের কমিউনিস্ট লীগের ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে 1972-73 সালের বার্ষিক কার্য বিবরণীতে তৎকালীন জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্বসমূহের বিশ্লেষণ করে জাতীয় বিপ্লবকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে দ্বন্দ্বগুলোর অবসান ঘটানোর জন্য বিপ্লবের বিভিন্ন স্তর সম্পর্কে দলিলে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ কমিউনিস্ট লীগ সমাজতন্ত্রের উত্তরণে 3টি ধাপ নির্ণয় করে বলে, স্বাধীনতা সংগ্রামের 3য় ধাপের পরিসমাপ্তি ঘটবে আওয়ামী লীগ ও তাদের সাম্রাজ্যবাদী এজেন্ডের সাথে সর্বহারাদের রক্তক্ষয়ী ভবিষ্যৎ সংগ্রামের মাধ্যমে। সংসদীয় রাজনীতিতে স্বার্থবাদী মহলের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয় গ্রামের সামন্তবাদীর অবশেষ মধ্যস্থভোগী এবং উঠতি মধ্যবিত্ত শ্রেণীদের সর্বহারাদের শত্রু শ্রেণী বলে অভিহিত করা হয় সেই দলিলে। তাদের দলিলে বলা হয়, জাতীয় বিপ্লবের মাধ্যমে সর্বহারার শাসন কায়েম হওয়ার আগে জনগণ বহির্শোষণের শিকারে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সাম্রাজ্যবাদের পদানত করার চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ কমিউনিস্ট লীগের তত্ত্ব অনুযায়ী সাম্রাজ্যবাদী শোষণ পরিচালিত হবে মূলত মার্কিন সাম্রাজ্যবাদের ঋণ ও অনুদানের মাধ্যমে। তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোষিত হবে রুশ ও ভারতের দ্বারাও। এজন্য প্রয়োজনীয় শোষণমূলক অর্থনৈতিক সম্পর্কের নীতি প্রণয়ন করা হয়েছে। উদাহরণস্বরূপ তাদের রিপোর্টে বলা হয়, যুক্তিহীন এবং অন্যায়ভাবে ঢাকার পরিবর্তে দিল্লিতে ইন্দো বাংলাদেশ জুট কর্পোরেশনের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এ সম্পর্কে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মনে করে, কোনো এক পর্যায়ে গণচীন বাঙালিদের মুক্তি সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে। এই প্রেক্ষিতে যদিও কমিউনিস্ট লীগ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দ্বন্দ্বের বাহিরে নিজেদের রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তথাপি চীনপন্থী অন্যান্য সাম্যবাদী লেনিনবাদী জাতীয় রাজনৈতিক দলগুলো সম্পর্কে বন্ধুসুলভ মনোভাব পোষণ করার সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছিল রিপোর্টে। জাসদ মুক্তিবাহিনীর প্রাক্তন সদস্যের মাঝ থেকে দলীয় সদস্য রিক্রুট করতে থাকে। সেনাবাহিনীর মধ্যেও তাদের প্রকাশনী লাল ইস্তেহার এর মাধ্যমে গোপন সেল গঠনের উদ্যোগ গ্রহণ করে জাসদ। 20 জানুয়ারি 1974 সালে জাসদ বাংলাদেশ কমিউনিস্ট লীগ এবং জাতীয় শ্রমিক লীগ জাসদপন্থী যুক্তভাবে বাংলাদেশের উপর মার্কিন, রুশ এবং ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে এক হরতালের ডাক দেয়। হরতালের সময় নেতারা শিক্ষক এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান। তারা বাংলাদেশের সর্বপরিসরে দুর্নীতি, বিশেষ জরুরি আইন, সরকারের স্বজনপ্রীতি এবং বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পারমিট লাইসেন্স বিতরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। দেশব্যাপী সেদিন পূর্ণ হরতাল পালিত হয়। 17 মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা ঘেরাওয়ের হুমকি দেয়। 17 মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে। পুলিশ ঘেরাও ভঙ্গ করে। পুলিশের গুলিতে 3 জন নিহত ও 14 জন গুরুতরভাবে আহত হন। মেজর জলিল, জনাব রব এবং আরও 40 জন জাসদ কর্মী আহত অবস্থায় বন্দী হন। গোপন সংগঠনের অন্যান্য নেতাদের সাথে জনাব সিরাজুল আলম খান সেদিন পালিয়ে যেতে সক্ষম হন। পরে তারা গ্রামাঞ্চলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। সেদিনের ঘটনাকে অনেকে চরম হঠকারী প্ররোচনা বলে আখ্যায়িত করেছিলেন। জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জাসদ সম্পর্কে তার স্বাধীনতার প্রিয়া সৌম্যের ভয় গ্রন্থে লেখেন, মুসলিম লীগের ঘর ভেঙে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল। অনেকটা সেই পদ্ধতিতেই আওয়ামী লীগ ভেঙে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এরা নিজেদেরকে বলছে র্যাডিক্যাল, চরমপন্থী। তাদের তরুণ ও বিরাট কর্মী বাহিনী যে সমাজতন্ত্রের ডাকেই এই দল এসে যোগ দিয়েছিল তাতে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তারা মনে হয় সমাজতন্ত্রী ছিলেন না, আওয়ামী লীগারই ছিলেন আসলে। তাদের ইচ্ছা ছিল শেখ মুজিবকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবেন, কিন্তু শেখ মুজিব তার অবস্থান ছেড়ে বিপ্লবী হতে রাজি হননি। ফলে এরা এগিয়ে গেছেন নিজেদের পথ ধরে। এদের দলের নামের সঙ্গে জাতীয় এর যোগাযোগ আপত্তি ঘটনা বলে মনে হয় না। এরাও জাতীয়তাবাদীই ছিলেন, নিজেদের শ্রেণীগত স্বার্থই দেখিয়েছিলেন, যার সঙ্গে তাদের নিজেদের ভবিষ্যৎ ছিল ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু শ্রেণী সংগ্রামের আওয়াজ দিয়েছেন যাতে লোক জড়ো করা যায়, নায়ক হওয়া যায় নতুন প্রজন্মের ও নতুন বাংলাদেশের। শেখ মুজিব যদি আর না ফেরেন তাহলে বামপন্থীদের কি করে মোকাবেলা করা যাবে তার আগাম ব্যবস্থা হিসাবে এরা 71-এ মুজিব বাহিনী গড়েছিলেন। লক্ষ্য করলে দেখা যাবে তাদের রাজনীতি ছিল বর্জুয়াদের রাজনীতি, যদিও তাদের আওয়াজগুলো ছিল বিপ্লবী। ফলে তাদের নেতারা জাতীয় পুনর্গঠনের আন্দোলনের মাধ্যমে সরকারকে সমর্থন দান করে যাচ্ছিলেন। এতে বিস্ময়ের কোনো অবকাশ নেই। তার এই বক্তব্যের সত্য মিথ্যা যাচাই করবার ভার রইল পাঠকদের ওপর। জাসদের এবং মুজিব বাহিনীর সৃষ্টি প্রক্রিয়া থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে ওঠে, ভারতীয় সরকার 4 খলিফার মাধ্যমে প্রথমে মুজিব বাহিনী, পরে খলিফাদের মূল ব্যক্তিত্ব জনাব সিরাজুল আলম খানের প্রচেষ্টায় জাসদ সৃষ্টি হওয়ায় বিশেষভাবে উপকৃত হয়। শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধী
এবং র প্রধান জেনারেল ওবাং সিংয়ের সাথেই জনাব সিরাজুল আলম খানের বিশেষ সম্পর্ক ছিল তা নয়। সংগ্রামকালে 1971 সালে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ শ্রী জয়প্রকাশ নারায়ণের সাথেও জনাব সিরাজুল আলম খানের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। 1971 সালে জনাব সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্রনেতারা দিল্লি গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে তাজউদ্দিনের বিরোধিতা করে তাদের নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করার প্রস্তাব পেশ করলে ভারত সরকার প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী ও রয়ের প্রধান জেনারেল ওবাং সিং তাদের সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছিলেন, মূলত দুটো সুদূর প্রসারী কারণে। প্রথমত, স্বাধীনতার পর বাংলাদেশে প্রগতিশীল শক্তিসমূহের বিরুদ্ধে এদের গুটি হিসাবে ব্যবহার করার জন্য। দ্বিতীয়ত, এ বাহিনীর মাধ্যমে মুজিব ও তার সরকারকে সম্পূর্ণভাবে ভারতীয় সরকারের ওপর নির্ভরশীল করে তুলে শেখ মুজিবকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে। অনেকের মতে জাসদকে আওয়ামী লীগের বিকল্প হিসাবে গড়ে তোলা হয়েছিল ভারতের ক্ষমতা বলয়ের একাংশের সমর্থন ও মদদেই। জাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবেই করা হোক না কেন, একটি সত্যকে কোনো ঐতিহাসিকই অস্বীকার করতে পারবেন না। স্বৈরাচারী নির্যাতনের হাত থেকে জনগণের রাজনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করার জন্য জাসদের ডাকে হাজার হাজার নিবেদিত প্রাণ কর্মী আত্মাহুতি দিয়েছিলেন। নেতারা কে কী ভেবেছিলেন সেটা নিশ্চয়ই গবেষণার বিষয়। তবে কর্মীদের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যে ছিল না কোনো খাদ, কোনো কলুষতা। মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের বিরচিত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম। তাদের রক্ত প্রেরণা যোগাবে প্রতিটি বাংলাদেশি দেশপ্রেমিককে তাদের ভবিষ্যৎ সংগ্রামে। তাদের সাফল্য ও ব্যর্থতার সঠিক মূল্যায়নের মাঝে খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা। আওয়ামী বাকশালী শাসনের বিরোধিতা করেছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী BCPL। স্বাধীনতা যুদ্ধের সময় পিকিংপন্থী 5টি কমিউনিস্ট গ্রুপ একত্রিত হয়ে যে বিপ্লবী সমন্বয় কমিটি কলকাতায় গঠন করেছিল, তাদেরই 4টি গ্রুপের ঐক্যের মাধ্যমে স্বাধীনতার পর সৃষ্টি হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী। এ পার্টিতে যোগ দেয় 1. কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি, 2. পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী, 3. খুলনার কিছু কমিউনিস্ট কর্মী জনাব মারুফ হোসেন ও ডক্টর সাইদুল দাহারের নেতৃত্বে, 4. জনাব নাসিম খানের নেতৃত্বে কিছু সংখ্যক কমিউনিস্ট। এই দলের নেতারা মনে করেন পূর্ব বাংলায় কমিউনিস্টরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকায় স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের পক্ষে নেতৃত্ব দান করা সম্ভব হয়নি। তাই তারা কমিউনিস্ট ঐক্য গঠন করে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার আহ্বান জানান। একটি ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে তুলুন শিরোনামের একটি ইস্তেহারের মাধ্যমে বাংলাদেশ কমিউনিস্ট সংহতি কেন্দ্র এ আহ্বান ঘোষণা করে 1972 সালের ফেব্রুয়ারি মাসে। এরই ফলে গঠন করা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী BCPL। এই পার্টি প্রকাশ্যে এবং একই সাথে গোপন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। BCPL বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি ছাত্রফ্রন্ট গঠন করেন। শ্রমিকদের সংগঠিত করার জন্য গঠন করা হয় বাংলা শ্রমিক ফেডারেশন। পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী দল তাদের প্রকাশ্য রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস পার্টি UPP গঠন করেন। 1974 সালের 21শে ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারের মাধ্যমে জনাব নাসিম আলী খান এই রাজনৈতিক দলের ঘোষণা করেন। UPP এর রাজনৈতিক দর্শনের সাথে BCPL এর দর্শনের মিল পাওয়া যায়। দুটো দলের মতেই বাংলাদেশের জাতীয় বিপ্লব অসম্পূর্ণ থেকে যায় 1971 সালে, যেহেতু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব চলে গিয়েছিল বর্জুয়াদের হাতে। দুদলই অভিমত প্রকাশ করে সোভিয়েত রাশিয়া একটি সংশোধনবাদী দেশ এবং রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শোষণের নাগপাশে আবদ্ধ করা। ভারতকেও দুটো দলই
সম্প্রসারণবাদী শক্তি হিসাবে চিহ্নিত করেন। কিন্তু দুটো দলই ভারতের নকশাল আন্দোলনের সমালোচনা করে এবং আন্দোলনকে শৃঙ্খলাহীন হঠকারিতা বলে আখ্যায়িত করে। দ্রষ্টব্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লেনিনবাদী দলের সাধারণ সম্পাদক শ্রী অমল সেনের 1972 সালের ঘোষণাপত্র। ইউপিপি এর তুলনায় তাদের সংগঠন শ্রমিক এবং ছাত্র সংগঠন অনেক দুর্বল ছিল, ফলে দেশব্যাপী তাদের আবেদনও ছিল কম এবং অঞ্চলভিত্তিক। যদিও বিসিপিএলের বেশিরভাগ নীতি আদর্শের সাথে মিল ছিল, দেবেন শিকদার ও আবুল বাশারের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মার্কসবাদী লেনিনবাদী মূলত সমন্বয় কমিটির ওপর একটি দলের তবুও সামান্য কয়েকটি বিষয়ে মতপার্থক্যের ফলে এ দলটি বিসিপিএল এর সাথে ঐক্য স্থাপন করা থেকে বিরত থাকে। এই দলটি বাংলাদেশের ওপর পাকিস্তানি নির্যাতনকেই স্বাধীনতা সংগ্রামের মূল কারণ বলে আখ্যায়িত করে স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের ওপর ভারতের আধিপত্যকেই মূল দণ্ড বলে নির্ধারণ করে। এ দলের নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করেন ভবিষ্যতে বাংলাদেশের সার্বিক মুক্তি সংগ্রামে গণচীনের কমিউনিস্ট পার্টির মুখ্য ভূমিকা রাখবে। এ ব্যাপারে বিসিপিএল নেতৃবৃন্দের অভিমত ছিল কিছুটা নমনীয়। এ ব্যাপারে বিশদভাবে জানতে হলে পাঠকদের 1972 সালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি আবেদন নামে সলিডারিটি সেন্টার অব বাংলাদেশ কমিউনিস্ট কর্তৃক প্রকাশিত ইস্তেহারটি এবং বিপ্লবী পার্টি গড়ে তুলুন বিসিপিএল কর্তৃক প্রকাশিত ইস্তেহার দুটি পড়ে দেখতে হবে। শিকদার বাশার গ্রুপের পার্টিকে পরে বাংলার কমিউনিস্ট পার্টি বলা হয়। এই দলও প্রকাশ্যে এবং গোপন রাজনীতির পাশাপাশি চালিয়ে যাবার পক্ষে ঘোষণা দেয়। এ দলেরও নিজস্ব ছাত্র শ্রমিক সংগঠন গঠন করেন নেতৃবৃন্দ। কৌশলগত কারণে এ দলটি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের পক্ষে মত দেয়। বিসিপিএল এবং ইউপিপি দুটো দলই প্রকাশ্যে গণসংগঠন এবং পার্টি সেল গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে। এদের ছাড়া আরও 4টি রাজনৈতিক সংগঠন শুধুমাত্র তাদের গোপন পার্টি সেল এবং গোপন সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাদের তৎপরতা চালাতে থাকে। এই 4টি দলে দুটো দল ছিল ইপিসিপি এমএল থেকে বেরিয়ে আসা কমিউনিস্টদের নিয়ে গঠিত, তৃতীয় দলটি ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা একটি অংশ। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসে শিকদার বাশারও গঠন করেছিল বিসিপি বাংলার কমিউনিস্ট পার্টি। চতুর্থ দলটি ছিল এ সমস্ত দলগুলোরই উৎস থেকে সম্পূর্ণ আলাদাভাবে গড়ে ওঠা সর্বহারা পার্টি পূর্ব বাংলা সর্বহারা পার্টি। বিপ্লবী নেতা সিরাজ শিকদারের নেতৃত্বে গঠিত হয় পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন। এ আন্দোলন থেকেই পরে গড়ে ওঠে সর্বহারা পার্টি। 1975 সালে শেখ মুজিব সরকারের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই পার্টির নেতৃত্ব দেন। এ দলের নেতৃত্বে মূলত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রবৃন্দ, যার ফলে তাদের বিপ্লব সম্পর্কীয় গবেষণা এবং প্রচারণা অন্যান্য পার্টিগুলোর চেয়ে ছিল ভিন্নতর এবং অধিক কার্যকরী। লাল ঝান্ডা এবং সংবাদ বুলেটিন ছাড়াও এ পার্টির নিয়মিতভাবে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে প্রচুর লিখিত দলিল প্রকাশ করত। বেশিরভাগ দলিলগুলো জীবিত অবস্থায় ছিল সিরাজ শিকদারের নিজ হাতে লেখা। তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল সুবিন্যস্ত এবং প্রচার মাধ্যমও ছিল অতি উত্তম। দেশের যে কোনো প্রান্তে তাদের প্রকাশিত দলিলপত্র পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। সর্বহারা পার্টি অন্যান্য প্রগতিশীল ও বিপ্লবী পার্টিগুলোর সাথে একমত হয়ে মত প্রকাশ করে যে স্বাধীনতা সংগ্রামকে তড়িঘড়ি করে শেষ করে আওয়ামী লীগের ক্ষমতায় আসীন হওয়ায় বাংলাদেশের বিপ্লব অসম্পূর্ণ থেকে যায়। আওয়ামী লীগ সরকারকে তারা ভারতের পুতুল সরকার বলে অভিহিত করেন। পার্টির প্রকাশনায় প্রচারিত হয় স্বাধীনতার পর ভারতের সহায়তায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাট করে ভারতীয় নীলনকশা বাস্তবায়নের পরিকল্পনাকেই সহায়তা করতে থাকে।
সর্বহারা পার্টি মনে করে রক্ষী বাহিনীর সৃষ্টির মাধ্যমে ভারত বিকল্প প্রথায় বাংলাদেশে তাদের স্বার্থ বজিয়ে রাখার উদ্দেশ্যে তাদের সামরিক অবস্থানকেই অটুট রাখে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীন মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের শোষণের হুমকির সম্মুখীন বলেও সর্বহারা পার্টি জনগণকে হুঁশিয়ার করে দেয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের আহ্বানকে সর্বহারা পার্টি টক্সকাইপন্থী হঠকারিতা বলে আখ্যায়িত করে। কারণ জাতীয় বিপ্লব সম্পন্ন করার আগে সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব নয় বলে পার্টির তাত্ত্বিকরা অভিমত প্রকাশ করেন। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় বিপ্লব সম্পন্ন করা অসম্ভব, কারণ তারা চারিত্রিকভাবে জাতীয় বর্জুয়াদের প্রতিনিধি নয়। তারা হলো সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদের দালাল এবং মুংশুদ্ধি শ্রেণীর প্রতিনিধি। সর্বহারা পার্টির মতে বাংলাদেশের অসম্পূর্ণ বিপ্লবকে ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক নেতৃত্বের। বিপ্লবকে এগিয়ে নেবার জন্য সর্বহারা পার্টি কৃষক, শ্রমিক, নিপীড়িত জনতা, বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলে জাতীয় যুক্তি ফ্রন্ট নামে একটি গণসংগঠন। সর্বহারা পার্টির তাত্ত্বিকরা মনে করেন, যেহেতু বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত বেষ্টিত, সেক্ষেত্রে বিপ্লবের জন্য বাইরের কোনো সাহায্য পাওয়া হবে অতি দুষ্কর। তাই বিপ্লবীদের নিজস্ব শক্তির ওপরই মূলত নির্ভরশীল থাকতে হবে। সিরাজ শিকদারের গতিশীল নেতৃত্বে এবং সর্বহারা পার্টির বিপ্লবী কার্যক্রমে মুজিব সরকারের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। অসীম সাহসিকতার সাথে সর্বহারা পার্টির সদস্যরা একের পর এক সফল অভিযান চালিয়ে সরকার ও তার বিভিন্ন বাহিনীকে নাজেহাল করে তুলতে সমর্থ হয় অতি অল্প সময়ে। তাদের সাফল্য দেশজুড়ে সাড়া পড়ে যায়। তরুণ সমাজের কাছে পার্টির ভাবমূর্তি বেড়ে যায়। ফলে তাদের আবেদনে সাড়া দিয়ে দলে দলে জনগণের বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন সর্বহারা পার্টিতে যোগ দিতে শুরু করে এবং পার্টির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এত অল্প সময়ে এ ধরনের জনপ্রিয়তা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষেই অর্জন করা সম্ভব হয়নি। জাসদের চেয়েও ক্রমান্বয়ে সর্বহারা পার্টি বেশি জনসমর্থন লাভ করতে সক্ষম হয়। 1973 সালের 2 ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে মজলুম জননেতা মাওলানা ভাসানী সর্বহারা পার্টিকে সমর্থন জানান এবং সিরাজ শিকদারকে অভিনন্দন জানান। 1975 সালের 2 জানুয়ারি শেখ মুজিবের নির্দেশে রক্ষী বাহিনীর শেরেবাংলা নগরের ক্যাম্পে বন্দি অবস্থায় অকথ্য নির্যাতনের পর বীর মুক্তিযোদ্ধা সর্বহারা পার্টির শীর্ষ নেতা জনাব সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তদ্বন্দ্ব ও নেতৃত্বের কোন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা দেয়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েন। ফলে জনগণও হতাশ হয়ে সন্দিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে। এভাবেই সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরশাসনের আগ্রাসী জিঘাংসায়। জনাব তোহা ও শরদিন্দু দাস্তিদারের নেতৃত্বে সাম্যবাদী দল গোপন সংগঠন হিসেবে মুজিব বিরোধী আন্দোলন পরিচালনা করছিল। মূলত পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ভেঙে 1968 সালে পিকিংপন্থী হিসেবে এ দলের উৎপত্তি ঘটে। স্বাধীনতার পর এ দল তাদের মুখপাত্র গণশক্তির মাধ্যমে দাবি জানায় বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেনি। রুশ ভারত চক্র মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে তাদের প্রতিষ্ঠিত মুজিবের পুতুল সরকারের মাধ্যমে। সর্বহারার পার্টির মতোই সাম্যবাদী দল বাংলাদেশের রক্ষী বাহিনীকে পরোক্ষভাবে ভারতীয় সেনা বাহিনীর উপস্থিতি বলেই মনে করে।
কারণ এ রক্ষী বাহিনী সর্বতোভাবে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যেই গঠন করা হয়েছিল। সাম্যবাদী দল অভিমত প্রকাশ করে যে রক্ষী বাহিনী তৈরি করে তাদের সাথে যৌথভাবে ভারতীয় বাহিনীর সহযোগিতায় সরকার বিরোধী আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে। মুজিব তার সরকারকে টিকিয়ে রাখার জন্যই রক্ষী বাহিনী তৈরি করার ভারতীয় প্রস্তাব মেনে নিয়েছে। সর্বহারার পার্টির মতোই সাম্যবাদী দল একটি ভারতীয় যুক্তিফ্রন্ট গঠন করে এবং একই সাথে গোপনে গণবাহিনী সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করে। প্রধানত ঢাকা, রাজশাহী, নোয়াখালী, ময়মনসিংহ, ফরিদপুর জেলাতেই সাম্যবাদী দল তাদের ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয়। ফলে ওই জেলাগুলোতেই তাদের সরকার বিরোধী সংগ্রাম তীব্রতা লাভ করে। প্রগতিশীল এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী সরকার বিরোধী ভূমিকায় মূল্যবান অবদান রাখলেও দলীয় মতবিরোধ ও পার্থক্য নিয়ে দলগুলো একে অপরের প্রকাশ্য সমালোচনা ও নিন্দা করতে থাকে। সাম্যবাদী দল সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসিপিএল এবং বিসিপি এর অবস্থানের তীব্র সমালোচনা করে। বিসিপিএল এবং বিসিপি আওয়ামী লীগ সরকার ভারতের ওপর নির্ভরশীল বলে দাবি করলে সাম্যবাদী দল এ বক্তব্যের সমালোচনা করে বলে আওয়ামী লীগ সরকার ভারতের পুতুল সরকার, তাকে ভারতের ওপর নির্ভরশীল বলা মানেই হচ্ছে তাদের সপক্ষে বক্তব্য রাখা। সর্বহারা পার্টির সমালোচনা করে সাম্যবাদী দল বক্তব্য দেয়, সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে একটি হঠকারী গ্রুপ বলেই মনে করে। এ গ্রুপ আত্মম্ভর সিরাজ শিকদারের ভুল প্রচারণায় পরিচালিত হচ্ছে। সর্বহারা পার্টি বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্বকে প্রাধান্য দেওয়ায় সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে তাত্ত্বিক দিক দিয়েও ভুল এবং দুর্বল বলে দাবি তোলে। সাম্যবাদী দলের তত্ত্ব অনুযায়ী স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সমাজতন্ত্রের পক্ষ এবং বিপক্ষ শক্তিগুলোর দ্বন্দ্বই মূল দ্বন্দ্ব। দ্রষ্টব্য, সাম্যবাদী দলের প্রকাশিত 1973 সালের ফেব্রুয়ারি মাসের দলিল। বর্তমান পরিস্থিতিতে পূর্ব বাংলার সাম্যবাদী দল 1973 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রবন্ধ এক ভূঁইখোর বিপ্লবী সম্পর্কে। একইভাবে জাসদ সম্পর্কে সাম্যবাদী দলের অভিমত ছিল আওয়ামী লীগের মধ্যে থেকে বেরিয়ে আসা তরুণ নেতাদের সমন্বয়ে ভারতই এই সংগঠন গড়ে তোলায় সাহায্য করে। মুজিব ও তার অনুগতদের নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই ভারত জাসদ গঠনে মদত যোগায়। দ্রষ্টব্য, এপ্রিল-মে 1973 সালে গণশক্তিতে প্রকাশিত সম্পাদীয় ইস্পাত কঠিন শ্রমিক শ্রেণীর পার্টিকে গড়ে তুলুন জনযুদ্ধ ইপিসিপিএমএল এর মুখপাত্র হিসেবে সেই সময় আব্দুল হকের সম্পাদনায় বের হয়। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল থেকে বেশিরভাগ কর্মীকে বের করে এনে জনাব তোহা এবং শরদিন্দু দস্তিদার সাম্যবাদী দল গঠন করলেও জনাব আব্দুল হক পার্টির নাম পরিবর্তন না করার প্রশ্নে অটুট থেকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এমএল বা ইপিসিপি এমএল নামে একটি গ্রুপের নেতৃত্ব দিতে থাকেন। এই গ্রুপটি বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করে। স্বাধীনতা সংগ্রামকে ভারতীয় আগ্রাসন বলে ইপিসিপিএমএল আখ্যায়িত করে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আগ্রাসী শক্তির কবল থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার লাইন গ্রহণ করে ইপিসিপিএমএল এই দল তাদের নাম না বদলানোই সরকারি নির্যাতনের প্রধান লক্ষ্যে পরিণত হয়। গ্রুপের বেশিরভাগ সদস্যই মারা যায় নতুবা কারাবন্দী হয়। জনাব আব্দুল হককে বন্দী অথবা হত্যা করার সরকারি সব প্রচেষ্টা অবশ্য ব্যর্থ হয়। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল, ইবিসিপিএমএল এবং সাম্যবাদী দলের মধ্যে তত্ত্বগতভাবে খুব একটা ব্যবধান দেখা যায় না। তবে ইবিসিপিএমএল কৃষক ও সাম্যবাদের অবশেষের মধ্যে বিরাজমান দ্বন্দ্বকে বেশি প্রাধান্য দেয়। এ দল ভারতের বিপ্লবীদের সাথে একত্রিতভাবে বিশেষ করে নকশালীদের সাথে সম্পর্ক রেখে বিপ্লবকে এগিয়ে নেবার ঘোষণা ব্যক্ত করে। কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রায় বিপ্লবী সব দলগুলোর কাছে নকশাল আন্দোলন একটি চরমপন্থী হঠকারিতা বলেই গৃহীত হয়।
নকশালীদের দলগুলো বিশ্বাস করতেও রাজি ছিল না আত্রাই, রাজশাহী, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া প্রভৃতি অঞ্চলে ইবিসিপিএমএল বিশেষভাবে তৎপরতা চালায়। প্রগতিশীল ও বামপন্থী তৎকালীন প্রায় সবগুলো দলই একমত প্রকাশ করে যে বাংলাদেশের সমাজ পরিবর্তনের বিপ্লব 1971 সালে অসমাপ্ত থেকে যায়। মুজিব সরকার বাংলাদেশের ওপর রুশ ভারতের আধিপত্য কায়েমে সহযোগিতা করে। মুজিব সরকার মূলত ভারতের একটি পুতুল সরকার। ওপরের পর্যালোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে ওঠে, স্বাধীনতা উত্তরকালে প্রবীণ নেতৃত্বের চেয়ে নবীনরাই সংগ্রামে অভূতপূর্ব গতিশীলতার সৃষ্টি করে। তারা যখন জনসমর্থন পেয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, তখন পুরনো নেতৃত্ব তাতেই চকচকানি নিয়েই ব্যস্ত থেকে নিজেদের দেউলিয়াপনা প্রকাশ করে গণবিচ্ছিন্ন হয়ে পড়েন। তাদের দেউলিয়াপনা, নেতৃত্বের লোভ, ভাববাদী তাত্ত্বিক চর্চা, সন্দেহপ্রবণতা, একে অপরের প্রতি অবিশ্বাস প্রভৃতি কারণেই স্বাধীনতা সংগ্রামে তারা উল্লেখযোগ্য বা আশানুরূপ অবদান রাখতে ব্যর্থ হন। ফলে ক্রমশই তারা জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। নবীন প্রজন্ম তাদের ওপর আস্থা হারিয়ে ফেলে। নেতাদের অনেকেই ব্যক্তিগত ত্যাগ স্বীকারের উজ্জ্বল দৃষ্টান্ত থাকলেও এটাই বাস্তব সত্যি হিসাবে প্রতিষ্ঠিত। তাদের ব্যর্থতা সাফল্যের চেয়ে অনেক বেশি, সেটাও আজ প্রমাণিত। অতীতে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন সত্যিকারের মুক্তির জন্য পরিস্থিতিকে এগিয়ে নিয়ে গেছে, তখন নেতাদের ভ্রান্ত ও নেতিবাচক ভূমিকার ফলেই স্ফীত লক্ষ্য জনগণ অর্জন করতে ব্যর্থ হয়েছে। জনগণ সর্বদা চলেছে আগে আর নেতারা চলেছেন পিছনে। আমাদের দেশের জনগণের সংগ্রামের ঐতিহ্য এটাই বড় সত্য। লজ্জাকর হলেও এ সত্যকে খণ্ডাবার উপায় নেই। সত্যকে মিথ্যা করার প্রচেষ্টা থেকেছে সর্বকালে, কিন্তু সত্যকে মেনে নিয়ে এগুলেই আশানুরূপ ফল পাওয়া যায়। মিথ্যার আবর্তে পাওয়া যায় শুধু বঞ্চনা ও প্রতারণা। ব্যর্থতার আবর্তে ঘুরপাক খেতে না চাইলে নতুন প্রজন্মকে অতীত থেকে শিক্ষা নিয়ে চলতে হবে ভবিষ্যৎ পানে। তরুণদের উদ্দাম ও গতিশীলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে প্রবীণরা নবীনদের পথ থেকে সরে দাঁড়ালেই অক্ষুণ্ণ থাকবে তাদের সম্মান। আর যদি তারা স্বার্থপরের মতো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেন, তবে তরুণদের প্লাবনের দুর্বার স্রোত তাদের টেনে নিয়ে ফেলবে ইতিহাসের আস্তাকুঁড়ে। সময়কে হাতের মুঠোয় পুড়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা না করে সময়ের দাবিকে মেনে নেওয়াটাই হবে নেতাদের জন্য কল্যাণকর। আওয়ামী বাকশালী স্বৈরতন্ত্রের বিরোধিতা করেছেন সচেতন মুক্তিযোদ্ধারা। সদ্যমুক্ত বাংলাদেশের সর্বত্র প্রতিটি মুক্তিযোদ্ধা হয়ে উঠেছিল অন্যায়, জুলুম, অত্যাচার এবং লুটপাটের বিরোধিতার সংগ্রামে উজ্জ্বল প্রতীক। তারা লড়েছেন বিভিন্ন অবস্থানে থেকে। কেউ তাদের নিজস্ব এলাকায় জনগণের প্রতিরোধ গড়ে তোলার নেতৃত্ব দিয়েছেন, কেউ সংগ্রাম করেছেন রাজনৈতিক বিরোধী দলের ছত্রছায়ায়, কেউ বা লড়েছেন সেনাবাহিনীর সদস্য হিসেবে। তাদের এ বহুমুখী ধারায় সচেতনাকে সাংগঠনিক রূপ দেবার প্রচেষ্টা না থাকায় প্রতিরোধ দানা বেঁধে উঠতে পারেনি। যারা রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন, দলীয় গণ্ডির মাঝেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। অথচ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তাদের মাঝে যে দেশপ্রেম, জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ কর্মপ্রেরণার সৃষ্টি হয়েছিল, তাকে সুষ্ঠু নেতৃত্বের অধীনে সুসংহত করতে পারলে বাংলাদেশের বর্তমান অনেক সংকটের অবসান হতো। সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দেশ স্বাধীন হওয়ার পর যদিও তৎকালীন সরকার তাদের একটি ক্ষুদ্র অংশকে বাড়তি সুবিধাদি দিয়ে হাত করার চেষ্টা করেছিলেন, তবুও সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধা তাদের সততা, দেশপ্রেম সামান্য প্রলোভনে কারো কাছে বিক্রি করে দেয়নি। তুলনামূলকভাবে জামায়াত এবং গোলাম আজমের চেয়ে বড় বিশ্বাসঘাতক ছিল শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ সম্পর্কে নীতিগত অবস্থান গ্রহণ করেছিলেন জামায়াত, কিন্তু তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার রক্ষক আওয়ামী বাকশালীরা স্বাধীনতার পর অন্যায়ভাবে হত্যা করেছিল শত সহস্র মুক্তিযোদ্ধা।
90-এর দশকের প্রথম যখন প্রফেসর গোলাম আজমের নাগরিকত্বের বিষয়টি কোর্টে বিবেচনাধীন, তখন তথাকথিত ৭১-এর চেতনার ধারক বাহকরা জাহানারা ইমামকে সামনে রেখে ঘাতক দালাল নির্মূল কমিটি নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এ বিষয়ে কোনো বিতর্কে না গিয়ে সহজেই বলা চলে, ওই ধরনের উদ্যোগ নেবার আগে নিজেদের অতীতের দিকে তাদের দৃষ্টি দেওয়া উচিত ছিল। দেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন পরই ভারত ও পাকিস্তান সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় ৯ এপ্রিল ১৯৭৪ সালে। চুক্তিবদ্ধ হয়ে যুদ্ধ অপরাধীরা বিনা বিচারে মুক্তি দিয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুজিব। আপোষকামী এবং সুবিধাবাদী চরিত্রের শেখ মুজিবুর রহমান সর্বপরিসরে স্বাধীন বাংলার মাটিতে স্বাধীনতার শত্রুদের পুনর্বাসিত করে স্বাধীনতার চেতনার সাথে বেইমানির এক অবিশ্বাস্য নজির স্থাপন করেছিলেন। সে সময় অধুনাকালের তথা কথিত স্বাধীনতার সপক্ষের শক্তির চ্যাম্পিয়নরা সব কোথায় ছিলেন? কেন সেদিন শেখ মুজিবের স্বৈরাশাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উঠলেন না? শেখের আমলে গোলাম আজমের বিরুদ্ধে গণ আদালত গঠন করা হলো না কেন? গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিলেন তার রাজনৈতিক আদর্শের কারণে। তিনি যদি অপরাধী হন, তবে তার চেয়েও বড় অপরাধী শেখ মুজিব, তার দল ও আওয়ামী বাকশালীরা। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এককভাবে কুক্ষিগত করে নিয়ে স্বাধীনতার চেতনাকে সমূলে উৎপাটন করার চক্রান্ত করে জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি ও তার দল। নির্বিচারে হত্যা করেছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা। তাই যুক্তিসঙ্গত কারণেই বাংলাদেশের মাটিতে গণ আদালতে গোলাম আজম ও তার দোসরদের বিচারের আগে বিচার করতে হবে শেখ মুজিব এবং আওয়ামী বাকশালীদের। শহীদ মুক্তিযোদ্ধা রুমির মা জাহানারা ইমাম পুত্র হারাবার শোকে তার স্বামীও মারা যান। ২০ বছর পর তথা কথিত গণ আদালত গঠন করে আওয়ামী বাকশালীদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে গোলাম আজমের বিচারের প্রহসন করে তিনি তার ছেলে শহীদ রুমির বুকের রক্তের সাথেই বেইমানি করার অপরাধে অপরাধী হয়েছেন। মুক্তিযোদ্ধা নিধনকারী আওয়ামী বাকশালীদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে তার সম্মান হারিয়েছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার এ ধরনের উদ্যোগে ব্যক্তিগতভাবে আমিও দুঃখ পেয়েছি। জনাব রব মেনন অ্যান্ড গং এবং তথা কথিত প্রগতিশীল বিপ্লবী দলগুলোর নেতারা যারা বর্তমানে আওয়ামী লীগের লেজরবৃত্তি করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, তারাও আজ একই অপরাধে অপরাধী। তাদের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা ও দলীয় কর্মী। হালে আওয়ামী বাকশালীদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তিরূপে প্রতিষ্ঠিত করার তাদের অপচেষ্টা জনগণকে বিস্মিত করেছে। নিজেদের স্বাতন্ত্র্য বিসর্জন দিয়ে আওয়ামী লীগে বিলীন হয়ে গিয়ে তারা নিজেদের আওয়ামী বাকশালীদের বি টিম বলে জনগণের মনে যে সন্দেহ বিরাজমান ছিল তাকেই সত্য বলে প্রমাণ করেছেন। হারিয়েছেন বিশ্বাসযোগ্যতা। লাখো শহীদের রক্তের সাথে বেইমানির শাস্তিস্বরূপ তারা নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্তাকুড়ে। ইতিহাসের বিধান অমোঘ। সত্যকে খুঁজে বের করার দায়িত্ব ঐতিহাসিকদের। সত্যের ওপর ভিত্তি করেই সৃষ্টি হয়েছে গতিশীল মানব সভ্যতার ইতিহাস। বাংলাদেশের ব্যাপারেও এর ব্যতিক্রম হবে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমরা জানলাম এমন কিছু ঘটনা যা আমাদের জাতির ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলেছে। এসব ঘটনা আমাদের শুধু অতীতের গল্প বলে না, বরং আমাদের ভবিষ্যতের পথচলাকে নির্দেশনা দেয়। আপনারা যদি আজকের এই যাত্রা পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেলটি চেপে রাখুন। আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন কাহিনী তুলে ধরতে। যারা আগের পর্বগুলো মিস করেছেন,
তারা ডেসক্রিপশনে দেয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, কারণ প্রতিটি পর্ব একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ইতিহাসের পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে, যেখানে আমরা আরও অজানা কাহিনী নিয়ে আসব। আল্লাহ হাফেজ।